তো আমরা হচ্ছে সাধারণ জ্ঞান পার্টটা আজকে দেখবো। তো আমাদের হচ্ছে একই সাথে আমি কোশ্চেন অ্যান্সার দুইটাই হচ্ছে কি তোমাদেরকে করে দিব, ওকে? পশুপালন সমাজে কিসের প্রচলন ছিল না? তারপর আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে কোন পদার্থের, মানে ড্যাশ বা ফাঁকা চিহ্ন দিয়ে কোন পদার্থের দৃঢ়তা নেই। তাহলে আমরা কি জানি যে আমাদের হচ্ছে যেগুলা লিকুইড বা হচ্ছে তরল পদার্থ, এদের হচ্ছে দৃঢ়তা থাকে না। তাহলে অ্যান্সার দেখি যে আমাদের সরি। আচ্ছা, তো আমাদের প্রথম কোশ্চেন কি ছিল? প্রথম কোশ্চেন ছিল যে পশুপালন সমাজে কিসের প্রচলন ছিল না। তাহলে আমরা কি দেখলাম? পশুপালন সমাজে মুদ্রার প্রচলন ছিল না। এরপরের প্রশ্ন আমাদের যে কোন পদার্থের দৃঢ়তা নেই। তাহলে আমরা কি জানি? তরল পদার্থের দৃঢ়তা নেই, কারণ তরল পদার্থ হচ্ছে কি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। এরপর ওয়েব ব্রাউজার একটি কি ধরনের সফটওয়্যার? ওয়েব ব্রাউজার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাদের বলছে? যে যাদের ক্ষেত্রে আমি ধরো ওয়েব ব্রাউজারে কি করতে পারি, যে কোনো কিছু সার্চ করতে পারি, কিছু নিয়ে আসতে পারি। তো এরকম হচ্ছে ওয়েব ব্রাউজার গুলাকে আমরা এই কারণে কি বলছি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছি। এরপরে পাচ্ছি হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? হিউয়েন সাং হচ্ছে চীনের পরিব্রাজক। হিউয়েন সাং এর একটা উনি হচ্ছে অনেক দেশ ঘুরেছে। পরিব্রাজক বলতে কি বোঝায়? যারা হচ্ছে পুরা পৃথিবী ভ্রমণ করে। এখন আমরা ইংলিশে যাতে ট্রাভেলার বলি বলি, ওরকম পরিব্রাজক তারা কি করতো? পায়ে হেঁটে, বা তোমার হচ্ছে অনেক আগের, যেহেতু তখন এত ভালো আমাদের কমিউনিকেশন সিস্টেম ছিল না, তো তখন আমরা কি করতাম? পায়ে হেঁটে দেখা যেত যে অনেকে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। তো সেখানে কি বলছে? পরিব্রাজক বলতেছে তাদেরকে। তো হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক ছিল? চীনের পরিব্রাজক ছিল। এরকম ধরো ইবনে বতুতা, উনিও দেখবে যে উনার কথা অনেক জায়গায় আসে। তো উনি এরকম অনেক অনেক জায়গায় ট্রাভেল করেছেন। এরপর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের কি বৃদ্ধি পায়? বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি আবার একটু এই পাঁচটার দিকে রিভিউ করি, পশুপালন সমাজে মুদ্রার প্রচলন ছিল না, তরল পদার্থের দৃঢ়তা নেই, ওয়েব ব্রাউজার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হিউয়েন সাং চীন দেশের পরিব্রাজক, আর বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি হচ্ছে? আমাদের পৃথিবীর ওভারঅল টেম্পারেচার বা তাপমাত্রা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। যার ফলে আমাদের যে বরফ ছিল, বরফগুলো গলে যায়, এবং গলে কি হচ্ছে? পানির সাথে সমুদ্রের পানির সাথে মিশে আলটিমেটলি আমাদের সমুদ্র পৃষ্ঠের যে কি সমুদ্রের উচ্চতা আরো বেশি হয়। আমি এক্সাম্পল, বরফ গলে যাচ্ছে যার ফলে সমুদ্র। ওজোন স্তর বলতে কাদেরকে বোঝাচ্ছে? O3, মানে আমাদের নর্মাল যে অক্সিজেন, সেই অক্সিজেন হচ্ছে এভাবে থাকে না। অক্সিজেন যখন তোমার, অক্সিজেনকে আমরা O2 দিয়ে লিখি, যখন তার সাথে আরেকটা অক্সিজেন এসে যুক্ত হয় তাকে আমরা বলি O3। তো এই ওজোন স্তর কি করতেছে? পৃথিবীর চারপাশে তোমার একটা আহ স্তর বা তৈরি করে আছে, লেয়ারের মতো করে আছে। যার ফলে কি হয়? তাপমাত্রা আমাদের এখানে ঢুকতে পারে কিন্তু বেরোয় যাইতে পারে না। এবং ওজোন স্তর আমাদেরকে সূর্যের যে ইউভি বা অতি বেগুনি রশ্মি আছে, সেই অতি বেগুনি ক্ষতিকারক রশ্মি থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। তো এই ওজোন স্তরটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণ থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ, তারপরে হচ্ছে এরকম আরো অনেক ধরনের সিএফসির ব্যবহার, এই ধরনের অনেক কিছু ওজোন স্তর বৃদ্ধির জন্য দায়ী। একটা কোশ্চেন হলো পশু পাখি দায়ী কিনা। এটা মিথ্যা না সত্য সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে মিথ্যা, পারতেছে না। এরপরে পাচ্ছি প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ট্রু, সত্য। অ্যাডা লাভলেস হচ্ছে অনেক আগের, ব্রিটিশ আমলেরও আগে, তোমার 16 শতকের দিকে বা 17 ওরকম শতকে একজন হচ্ছে মহিলা বিজ্ঞানী ছিলেন। তো উনি হচ্ছে তোমার প্রোগ্রামিং ধারণা, উনি বিভিন্ন প্রোগ্রামিং এর যে একদম বেসিক জিনিস আছে সেগুলোর হচ্ছে ওনারা শুরু করছেন। অ্যাডা লাভলেস হচ্ছে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। উনি তখন যেই কাজ করে গেছেন, এরপরে পরবর্তীতে মানুষরা এসে, বিজ্ঞানীরা এসে ঠিক করছেন যে হ্যাঁ, তাহলে এভাবে এভাবে প্রোগ্রামিং করা যায়। আয়তনে বাংলাদেশের সব থেকে বড় জেলা নারায়ণগঞ্জ, এটা কি সত্যি নাকি ভুল? এই জিনিসটা হচ্ছে মিথ্যা। আয়তনে বাংলাদেশের সব থেকে বড় জেলা নারায়ণগঞ্জ না।
এরপরে হচ্ছে বাংলাদেশে গার্লস ক্যাডেট কলেজের সংখ্যা 2টা। এটা কি সত্য না মিথ্যা? এটা তোমরা সবাই জানো যে এটা হচ্ছে আমাদের মিথ্যা। বাংলাদেশে গার্লস ক্যাডেট কলেজের সংখ্যা হচ্ছে 3টা: মাইমিনসিং, ফেনী আর জয়পুরহাট। আর সর্বমোট ক্যাডেট কলেজ কয়টা? সর্বমোট ক্যাডেট কলেজ হচ্ছে 12টা। ছেলেদের 9টা আর মেয়েদের হচ্ছে 3টা। আরেকটা 10 নম্বর প্রশ্ন, যেটা পদ্মা নদীর আরেক নাম কীর্তিনাশা, এটা কি? এটা হচ্ছে সত্য। পদ্মাকে তোমার কীর্তিনাশা নামে ডাকা হয়। কেন কীর্তিনাশা নামে ডাকা হচ্ছে? কারণ হচ্ছে পদ্মা কি করে, যখন নদী ভাঙন হয়, তোমরা দেখছো কিনা জানি না, নদী ভাঙন হলে আশেপাশে সব যে মাটি ছিল, নদী অনেক স্রোতে হচ্ছে যেতে থাকে, যার ফলে কি হয়, আশেপাশে যে ঘর বাড়ি গাছপালা ছিল এরা সব ভেঙে নদীর মাঝে পড়ে যায়। তো কীর্তি মানে কি? কোনো কিছু একটা করা, কোনো একটা কর্ম। তো এই যে মানুষ এত কষ্ট করে ঘর বাড়ি বানাচ্ছে, একটা জনপদ তৈরি করতেছে, পদ্মা কি করতো, তার এই সর্বনাশা রূপ নিয়ে এই যেভাবে করে যখন চলে যাচ্ছে, তখন সব কীর্তি ধ্বংস হয়ে যাচ্ছে। নাশ মানে কি? ধ্বংস হয়ে যাওয়া। তো এই কারণে পদ্মার নাম ছিল কি কীর্তিনাশা। অনেক ভয়ঙ্কর রূপ সে ধারণ করতো যখন তার নদী ভাঙন শুরু হইতো। এরপরের প্রশ্ন, অপশন দিয়ে, এটা এমসিকিউ, যে ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? আমরা জানি ষাট গম্বুজ মসজিদ হচ্ছে বাগেরহাট জেলায় অবস্থিত। এর সাথে আরেকটা কোশ্চেন আসে, এটা আমি তোমাদেরকে বলবো, তোমরা এটা সার্চ করবে আজকে, যে ষাট গম্বুজ মসজিদ বলতেছে, কিন্তু ষাট গম্বুজ মসজিদের অ্যাকচুয়ালি গম্বুজ কয়টা? গম্বুজ কাকে বলে এটা কি জানো? গম্বুজ হচ্ছে মসজিদের যে একটা গোল টাইপের জিনিস থাকে না, উপরে পিলারের উপর একটা গোল্লা টাইপের থাকে, সেই গোল্লা জিনিসগুলাকে বলা হয় তোমার মানে গম্বুজ বলা হয়। তো ষাট গম্বুজ মসজিদে অ্যাকচুয়ালি গম্বুজ কয়টা? 60 থাকবে, তোমরা এটা আজকে খুঁজে বের করবা। ঠিক আছে। এরপরে হচ্ছে বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র কয়টা? বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে টোটাল 4টা। আচ্ছা, 1 মিনিট, সরি সরি। আচ্ছা সরি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যে কারণে আমি হচ্ছে ই করতে পারিনি। তো হচ্ছে বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র আমরা পাইলাম কত? 4। এবার আসো, যে হচ্ছে এরপরে হচ্ছে উত্তর খ, গ, গ। আচ্ছা, এখন দেখো, বাংলাদেশের এটা পেয়ে গেলাম, মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টা জেলার সীমান্ত রয়েছে? তো মায়ানমারের সাথে বাংলাদেশের টোটাল তোমার সীমান্ত রয়েছে 3টা জেলার। এই 3টা জেলা কি কি তোমরা কি জানো? 3টা জেলা হচ্ছে রাঙামাটি, তারপর হচ্ছে রাঙামাটি একটা জেলা, খাগড়াছড়ি, বান্দরবান, ওই সীমান্ত টাইপের যে অঞ্চলগুলো। আর একটা নদী আছে, যে নদীটা কি মায়ানমার আর বাংলাদেশের মাঝ দিয়ে গেছে, তো মানে কি বলবো, দুইজনকেই হচ্ছে কি ই করছে। তো এই নদীটা হচ্ছে আমাদের নাম হচ্ছে নাফ নদী। নাফ নদী হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশ আর হচ্ছে মিয়ানমার, এই দুইটা জিনিস। আরেকটা নদী আছে সাঙ্গু নদী। এই দুইটা কি বাংলাদেশ মিয়ানমার দুইজনের মধ্য দিয়ে হচ্ছে এই নদীটা পাস করছে। এরপরে হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? দুইটা কিন্তু আলাদা আলাদা, একটা হচ্ছে দীর্ঘতম নদী আর একটা হচ্ছে বৃহত্তম নদী। তো দীর্ঘতম নদী কি? আমরা হচ্ছে জানি নীল নদ দীর্ঘতম নদী। বিবিসি এর পূর্ণরূপ কি? বিবিসি এর পূর্ণরূপ হচ্ছে, এখানে দেখো কি কি বলছে: ব্রিটিশ ব্রডকাস্টিং কাউন্সিল, ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন আর ব্রিটিশ ব্রডকাস্টিং কোঅপারেশন। আচ্ছা তোমরা যারা হচ্ছে রেইজ হ্যান্ড করতেছো, তোমরা একটু, তোমরা কি অ্যান্সার দিতে চাচ্ছ? এই কারণে যদি অ্যান্সার দিতে চাও তাহলে হচ্ছে তোমরা চ্যাট বক্সে লিখে ফেলো। ঠিক আছে। এর পরের প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটা? তো জাতিসংঘ এই জিনিসগুলো কেন তৈরি হয়েছে জানো? কারণ হচ্ছে আমাদের, আমরা জানি কি আমাদের টোটাল 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তখন মানুষজনের মনে হয়েছে যে না, পৃথিবীতে তো অনেক অরাজকতা চলতেছে, সবাই তো অনেক মারামারি করে, যুদ্ধ করে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এমন কিছু একটা তৈরি করতে হবে, যার মাধ্যমে আমরা কি করব, পৃথিবীটাকে আমরা সুন্দর করে তুলতে পারি, মানে সবাই যাতে মিলেমিশে থাকে, এরকম একটা ব্যাপার। তো তখন কি ছিল তোমার, এখন যেমন জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস আমরা যেটাকে বলি, তখন এই জিনিস ছিল না। তখন তারা ভাবছে কি, যে আমরা হচ্ছে নতুন একটা কিছু করব, সেটার নাম ছিল কি লিগ অফ নেশনস। সো জাতিসংঘের পূর্বসূরি, পূর্ব মানে আগের, আগের আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটা ছিল? লিগ অফ নেশনস আগের আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বাংলাদেশে
সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে? আচ্ছা, তো হচ্ছে বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের ও টেস্ট সিরিজ করে, এই জিনিসটা হচ্ছে আমাদের কোশ্চেন আসছে। তো এটার অ্যান্সার কি, আমরা অ্যান্সার গুলো আগে দাগায় দাগাই ফেলি, দেখো। 17 হচ্ছে, আচ্ছা, 17। বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে আর টেস্ট সিরিজ জয়লাভ করে, সেটা কি জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিরুদ্ধে হচ্ছে কি প্রথম জয়লাভ করছে। এরপর বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটা? আমরা কিন্তু এটা জানি, বেনাপোল কি আমাদের হচ্ছে অনেক বড় একটা হচ্ছে স্থলবন্দর ছিল। তো বেনাপোল হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বেনাপোল কোথায় অবস্থিত এটা কি জানো? বেনাপোল মানে যশোরের দিকে অবস্থিত, তোমরা এটা সার্চ দিতে দেখবে। হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে? হিন্দু সমাজের বিধবা বিবাহের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কাহিনী কি তোমরা জানো? বা বিধবা বিবাহ এই ব্যাপারটা কি? প্রাচীনকাল বলতে ব্রিটিশ আমলেও এরকম ছিল যে মানুষ বিধবাদেরকে বিবাহ করতে চাইতো না। আরেকটা প্রথা ছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। তো সতীদাহ প্রথা আমরা কাকে বলতেছি? যে যারা হচ্ছে কি বিয়ে করছে, হ্যাঁ, তো দেখা যেত কি কম বয়সে অনেক মেয়েদেরকে তোমার একটু বয়স্ক ধনী ব্যক্তিদের সাথে বিয়ে দিয়ে দিত। তো তখন কি করতো, বয়স্ক যেহেতু ওরা তো তাড়াতাড়ি মারা গেছে, এখন ওই সময় কি হইতো যে এই যে মহিলারা যারা বেঁচে আছে তাদের কি করতো, তার হাজবেন্ডের সাথে তাকে হচ্ছে কি চিতায় জ্বালায় দিত। তো সেটাকে বলা হতো সতীদাহ প্রথা। এরকম একটা সময়ে বিধবা মেয়েদেরকে অনেক বাইন্ডিংস ছিল, যে তারা পেঁয়াজ খাইতে পারবে না, তারা মাছ মাংস খাইতে পারবে না, সারা জীবন তাদের খুব একদম সাদা জামা কাপড় পরে থাকতে হবে, এরকম একটা নিয়ম ছিল। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করছেন, এই নিয়মটা তো খারাপ, তো এটা ভাঙার জন্য উনি উনার নিজের ছেলের সাথে একজন বিধবা মহিলার বিয়ে দিছিল। তো এই জন্যই বলা হয় যে হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত যুদ্ধ কৌশল কোনটা ছিল? মুক্তিযুদ্ধের সময় গেরিলা যুদ্ধ কৌশল হচ্ছে ব্যবহার করা হতো। কেন হচ্ছে গেরিলা যুদ্ধ বলতে কি বোঝাচ্ছে? ধরো কিছু যুদ্ধ আছে পরমাণু যুদ্ধ, মানে নিউক্লিয়ার ওয়েপন যেটা ইউজ করে, ধরো অ্যাটম বোম মারলো, যেটা হচ্ছে জাপানের নাগাসাকি বা হিরোসাকিতে যেটা ব্যবহার করা হয়েছিল। তো ওগুলা ছিল কি আমাদের অ্যাটম বোম দিছে বা সামথিং, এগুলো হচ্ছে পরমাণু যুদ্ধ। সামুদ্রিক যুদ্ধ হচ্ছে সমুদ্রের মধ্যে ধরো যে যুদ্ধগুলো হয়ে থাকে, বিমান যুদ্ধ মানে বিমান থেকে আসতেছে। আর গেরিলা যুদ্ধ বলতে যেটা এরকম শুনছো না, কমান্ডো করে অনেকে, মানে কি পায়ে হেঁটে বা মানুষজন হচ্ছে একটু, দেখবা যে অনেকে যারা আর্মিতে হচ্ছে কি একটু ইন্টারেস্টেড আর্মির দিক নিয়ে বা এরকম কিছু, তারা দেখছো কি যে আর্মিতে যারা থাকে ওরা একটা সবুজ কালারের জামা পরে, একটু যে পাতার মধ্যে লুকায় থাকে, মুখে কি কি জানি ক্রিম মাখে কালো কালো। এই টাইপের যে যুদ্ধগুলো হয় সেগুলোকে বলে গেরিলা যুদ্ধ, মানে সাধারণ মানুষ হুট করে অ্যাটাক করতেছে, কোনো প্রি প্ল্যান নাই, অত বেশি অস্ত্র শস্ত্র নাই, কিন্তু তাদের বুদ্ধি মেধা আর হচ্ছে গিয়ে শক্তিতে তারা এমন ভাবে একটা হুট করে আচমকা যুদ্ধ করে যে ওই অপোনেন্ট যে আছে প্রতিপক্ষ হচ্ছে মানে একটু হতবাক হয়ে যায় যে কি হলো, কোথা থেকে আসলো। তো মুক্তিযুদ্ধের সময় আমাদের গেরিলা যুদ্ধ মানে এরকম অতর্কিত হামলা করে করে আসলে আমরা যুদ্ধটা জিতছি। তো আমাদের যুদ্ধ কৌশল ছিল কি গেরিলা যুদ্ধ। প্রাণী কোষে কোনটি অনুপস্থিত থাকে? প্রাণী কোষে অনুপস্থিত থাকে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড শুধুমাত্র তোমার যেটা কি বলে উদ্ভিদ কোষে তোমার প্লাস্টিড থাকে। প্লাস্টিডের মধ্যে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। তো ক্লোরোপ্লাস্ট দিয়ে মানুষ না মানে গাছ কি করে, খাবার তৈরি করে, খাদ্য উৎপাদন করে। তো এই জিনিসটা প্রাণীরা, আমরা কি জানি যে প্রাণীরা নিজের খাদ্য তৈরি করতে পারে না, কারণ তাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট নেই। তার মানে কি প্লাস্টিড নেই। আর বাকি যেগুলো প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই সবকিছু প্রাণী কোষে উপস্থিত থাকে। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া বা হচ্ছে 46টা। ঠিক আছে। এরপর হচ্ছে নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের? চাঁদ, পৃথিবী, মঙ্গল, প্লুটো। এর মধ্যে কোনটা ভিন্ন ধরনের? দেখো পৃথিবী কি একটা গ্রহ, মঙ্গলও একটা গ্রহ, তাহলে ওরা তো এক ধরনের একটা শব্দ হলো। এখন প্লুটো আর চাঁদ, এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স। এখন দেখো প্লুটো কি, প্লুটো একসময় গ্রহ ছিল না? ও এক ধরনের গ্রহ ছিল। তাহলে 23-এর অ্যান্সার হচ্ছে ক। কারণ চাঁদ কি, চাঁদ হচ্ছে আমাদের একটা উপগ্রহ। চাঁদ বাদে বাকি তিনটা কি গ্রহ। এর মধ্যে প্লুটো আগে গ্রহ ছিল, এরপরে ওকে গ্রহর কাতার থেকে মনে হয় বাদ দিয়ে দিছে। কারণ ইউরেনাস, নেপচুন, প্লুটো, উম
আমি এটা নিয়ে একটু কনফিউজ হয়ে গেলাম, মনে হয় প্লুটোকে নিয়ে একটু ঝামেলা আছে, কিন্তু ওরা তিনজনই হচ্ছে গ্রহর কাতারে পড়ে। আর চাঁদ হচ্ছে তোমার উপগ্রহ। ঠিক আছে। এরপরে হচ্ছে সবুজ উদ্ভিদে কোন প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়? সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়। এই জিনিসটা মাত্রই পড়লাম। তো সালোক সংশ্লেষণে কোনটা কাজ করে? ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড হচ্ছে সালোক সংশ্লেষণে তোমার হেল্প করে। নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে দেয়া হয়? নোবেল পুরস্কার দেয়া হয় তোমার আহ ছয়টা। ছয়টা ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেওয়া হয়। দেখবা যে শান্তিতে নোবেল পুরস্কার দেয়, অর্থনীতিতে দেয়, এরপরে হচ্ছে বিজ্ঞানে অবদানের জন্য হচ্ছে দেয়। এরকম তোমার হচ্ছে ছয়টা টোটাল ক্ষেত্র আছে। তোমরা আজকে খুঁজে বের করবা যে এই ছয়টা টোটাল ক্ষেত্র কি কি, এবং লাস্ট ইয়ার কাদেরকে কাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই জিনিসটা তোমরা রিসার্চ করবে, একটু ঘাটাঘাটি করে খাতায় সুন্দর করে লিখে রাখবা, কারণ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে সংক্ষেপে উত্তর আসছে যে বীর প্রতীক কাকুন বিবি কোন সম্প্রদায়ের নারী? মুক্তিযুদ্ধে তো নারীরাও অংশগ্রহণ করছিল, তো এর মধ্যে কয়েকজন আছে যারা তোমার পুরস্কার পাইছে, মানে সম্মাননা পাইছে। যেমন কাকুন বিবি, উনি সেতারা বেগম একজন আছেন। তো হচ্ছে কাকুন বিবি আমাদের খাসিয়া সম্প্রদায়ের নারী, মানে উনি উপজাতি ছিলেন। উপজাতি বা আদিবাসী যাই বল, ওনারা হচ্ছে খাসিয়া সম্প্রদায়। বাংলাদেশকে স্বীকৃতিকারী প্রথম আরব দেশের নাম কি? প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। এরপরে কাপড়ের কোন রং তাপ বিকিরণ ও শোষণ করতে পারে সব থেকে বেশি? তো কাপড়ের মধ্যে বিকিরণ আর শোষণ, শোষণ মানে কি একদম করে নিবে। কালো রং দেখবা সব রংকে শোষণ করে ফেলে, আর সাদা রং হচ্ছে সব লাইটকে বের করে দেয়। তো তাহলে সব থেকে বেশি তাপ, আর দেখবে অনেক বলে কি যে গরমের দিনে কালো জামা পরতে হয় না, কারণ গরমের দিনে কালো জামা পরলে কি বেশি বেশি তাপ শোষণ করবে, তো বেশি বেশি হচ্ছে ওর গরম লাগবে। তাহলে সব থেকে বেশি তাপ শোষণ আর বিকিরণ দুইটাই কে করে? কালো রং করে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন? 35 জনের বিরুদ্ধে মামলা দেয়া হয় আগরতলা ষড়যন্ত্রে। আগরতলা ষড়যন্ত্র মামলাটা কি? যে আমরা তো জানি যে এরকম ধরো মুক্তিযুদ্ধ আমাদের হয়েছিল, মুক্তিযুদ্ধের আগে এরকম একটা সশস্ত্র একটা অভ্যুত্থানের চেষ্টা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তো তখন হচ্ছে আগরতলা ষড়যন্ত্র, এই একটা মিথ্যা মামলা দেয়া হয়, যে হচ্ছে দেশদ্রোহী টাইপের আখ্যায়িত করা হয় 35 জনকে, এবং তাদের হচ্ছে ফাঁসির রায় হবে, এরকম একটা ব্যাপার ছিল। এই ষড়যন্ত্র মামলার বানচাল করার জন্য, এই জিনিসটা যাতে থেমে যায়, এই কারণেই তারপরে কি হয়, পরবর্তীতে 1969 সালে গণ অভ্যুত্থান হয়। তো হোমার কোন ভাষার কবি? হোমার হচ্ছে গ্রিক কবি। বুঝছো? হোমার কি করছে, হোমারের ওডিসি অনেক ফেমাস একটা বই। গ্রিক যে অনেক দেব দেবতা আছে, যেমন পোসাইডন, জিউস, এরপর হচ্ছে অ্যাথেনা, তারপর হেরা, এরকম বিভিন্ন ধরনের, বা হচ্ছে হেলেন অফ ট্রয়, তোমরা শুনছো কিনা আমি জানি না। তো হচ্ছে এরকম তোমার যে মাইথোলজি বা পুরাণ বলা হয়, যে আমরা পড়ি না ঠাকুমার ঝুলি আগের দিনের গল্প টল্প, এই ধরনের যে তোমার মিথোলজি নিয়ে কাজ করছে। তো হোমার হচ্ছে এরকম তোমার মহাকাব্য লিখছে। তো ওনার একটা ফেমাস বই হচ্ছে ওডিসি। তাহলে হোমার কোন ভাষার কবি? গ্রিক ভাষার কবি। জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোন দিন? এই যে মাত্র বললাম যে পারমাণবিক যুদ্ধ, যেগুলা অ্যাটম বোমা ফেলানো হয় বা কিছু, তো এই যে জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় 6 আগস্ট 1945 সাল। 1945 সালে কিন্তু আমাদের কি হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, 1944 থেকে 45 সালে। এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন, শিল্প বিপ্লব শুরু হয় প্রথম কোন দেশে? তো শিল্প বিপ্লব শুরু হয় যুক্তরাজ্যে। যুক্তরাজ্য বলতে ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা ব্রিটেন বলে, গ্রেট ব্রিটেন বলে জানি। এরপরে তোমার হচ্ছে 2027 সালের ক্রিকেট বিশ্বকাপে মোট কয়টি দল খেলবে? তো 2027-এর ক্রিকেট বিশ্বকাপে মোট 14টি দল হচ্ছে আমাদের খেলবে। সিন্ধু সভ্যতা কোন যুগের? সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্র যুগের। তাম্র মানে কি? তাম্র মানে তামা। তো যেই সময়টায়, যেই সভ্যতায় তামা অনেক বেশি ব্যবহার করা শুরু হয়েছে, সেটাকে বলা হচ্ছে কি তাম্র সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতা হচ্ছে কি তাম্র যুগের ক্ষেত্রে হয়েছিল, অনেক বেশি তামার ব্যবহার করা হতো ওই সময়। সার্কভুক্ত দেশের সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশ হচ্ছে কি মালদ্বীপ। এরপরে হচ্ছে কোশ্চেন তোমার, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? তাহলে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে আছে? দক্ষিণ অঞ্চল। এশিয়ার তো অনেক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তো আমরা কি দক্ষিণ সাইডটাতে অবস্থান করতেছি। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। তোমরা হচ্ছে দেখবা যে পুন্ড্রনগর বলে একটা নগর ছিল, ওটা হচ্ছে কি তোমার এই যে এটা ছিল পুন্ড্র রাজ্যের রাজধানী বা এরকম পুন্ড্রনগরী। আর এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেই দেখবা।
এরপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান। লুই আইকানের মৃত্যু নিয়ে একটা আছে যে উনি হচ্ছে গিয়ে আহ ট্রেনে ট্রেনে হার্ট অ্যাটাক করে মারা যান। কোন একটা বইয়ে আমি ওইটা পড়ছিলাম যে উনি হচ্ছে গিয়ে খুব সুন্দর মৃত্যু ওনার হয়নি, মানে খুবই দুঃখজনক একটা মৃত্যু হয়েছিল লুই আইকানের। উনি কি বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি। কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়? আচ্ছা, একটু ধারণা করে বলো তো এটা কি হইতে পারে। ফুসফুস দিয়ে কি করি আমরা? হচ্ছে শ্বাস প্রশ্বাস, আমরা হচ্ছে কি শ্বাস ত্যাগ করতেছি, গ্রহণ করতেছি। তো আমরা আমরা হচ্ছে প্রশ্বাস নেই আর নিঃশ্বাস ত্যাগ করি। তো হচ্ছে বাংলাদেশের ফুসফুস তাহলে আমরা কাকে বলতেছি? যা গাছপালা বা বন জঙ্গল টাইপের অঞ্চলগুলোকে আমরা কি করি? ফুসফুস বলি। যেমন পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজনকে। তাহলে বাংলাদেশে এরকম বন জঙ্গল কিছু একটাকে তো ফুসফুস বলা হবে। তাহলে বাংলাদেশের সব থেকে বড় বন কোনটা? সুন্দরবন। তাহলে বাংলাদেশের ফুসফুসকে সুন্দরবন। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা? বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে টোটাল 3টা। আর আমরা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম তো জানি সবে। এরকম আরো 2টা আমাদের বিমানবন্দর আছে। তাহলে এই জিকের পার্ট থেকে আমরা কিন্তু আজকে টোটাল 40টা জিকে সলভ করে ফেলছি মডেল টেস্ট, ঠিক আছে? তো আই গেস তোমরা সবাই হচ্ছে গিয়ে খেয়াল করছো সবাই। এবং জিকে এগুলো পড়ানোর পাশাপাশি আমি এক্সট্রা অনেক কিছু তোমাদেরকে বলছি, কতটুকু মনে আছে আমি জানি না। কিন্তু মনোযোগ দিয়ে যদি করে থাকো তাহলে হচ্ছে তোমাদের মানে অনেক কিছু জানতে পারছো বলে আমার ধারণা। এই তো, তাহলে মডেল টেস্ট সলভ করে ফেললাম। এবার আমরা কি করব, আমাদের ক্লাসের পড়াতে যাব।